প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ভেক্টরের তৃতীয় ক্লাসটি নিব। তো ভেক্টরের কিছু সংজ্ঞা বাকি ছিল, সেগুলো আজকে পড়ব। তো শুরু করি আমরা ক্লাসটি। দেখো, প্রথমেই পড়াবো একক ভেক্টর। পদার্থবিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, সেটা হচ্ছে একক ভেক্টর। সেটা কি? দেখো, একক মানে কি? এক। অর্থাৎ যে ভেক্টরের মান এক, তাকে আমরা কি বলবো? একক ভেক্টর। কি বললাম? যে ভেক্টরের মান এক, তাকে বলবো একক ভেক্টর। একক ভেক্টরটা আসলে দিক বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট কথা কি, যে দিক বোঝানোর ক্ষেত্রে একক ভেক্টরটা ব্যবহার করা হয়। আচ্ছা, একক ভেক্টরকে আমরা যখন ভেক্টরের চিহ্ন আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাই, একক ভেক্টরের জন্য একটা টুপি চিহ্ন, এটার নাম কি? টুপি চিহ্ন, ক্যাপ চিহ্ন। কেমন? তাহলে একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু লিখি। তাহলে দেখো কি লিখলাম, যে ভেক্টরের মান এক, তাকে একক ভেক্টর বলে। একে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। টুপি চিহ্নটা কেমন? এরকম, এই টুপি চিহ্ন, যে একটু আলাদা করে লিখলাম, এটাকে বলা হয় কি? টুপি চিহ্ন। আচ্ছা, আমরা আরেকটা কথা বলছি, একটু নোট লিখে রাখো, যে এটি কি করা হয়? দিক বোঝাতে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে এটি দিক বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে দিক বোঝানোর আমরা অনেক কথা বলছি, সরাসরি বলা যায়, অথবা বলছি যে থিটা কোণ দিয়ে ব্যাখ্যা করছে আগের ক্লাসগুলোতে। এখন বলতেছি যে একক ভেক্টরটা আসলে দিক অর্থে ব্যবহৃত হয়। কিভাবে হয় সেটা আমরা একটু দেখবো। দেখো, নিচে লিখতেছি, আমি একটু মুছে দিই। দেখো, আমরা একটা উদাহরণ দিই। ধরে নিলাম এ একটা ভেক্টর, এটা 10 মিটার পূর্ব দিকে, 10 মিটার পূর্ব দিকে। তাহলে দেখো, এখানে এই যে এ ভেক্টরটা, এটার মান কত? 10 মিটার। দিক কোন দিকে? পূর্ব দিকে। তাহলে আমরা এটাকে, এটা যদি লিখি, দেখো এরকম করে যদি লিখি, তাহলে এটা কি বোঝায়? মান বোঝায়। তো মান শুধু কত লিখবো? 10 মিটার। খেয়াল করো, শুধু কি? 10 মিটার। আচ্ছা, এখন এখানে যে এই মানটা আমি বসাই, তাহলে আমি এভাবে লিখতে পারি না? এ সমান 10 মিটার মানে কি? এইটুকু মান। 10 মিটারটা কি? মান। তাহলে মানের জায়গায় এটা বসালাম। আর পূর্ব দিক, এটা বোঝানোর জন্য আমি এই, দেখো এটা কাজ করলাম, এটা আগে পাও না, এখন দেখো এই যে এই এটা হচ্ছে এ স্মল লেটার। সাধারণত আমরা একক ভেক্টরকে স্মল লেটার দিয়ে বুঝাই। তাহলে স্মল লেটার, তার উপরে কি দিলাম? টুপি চিহ্ন। তাহলে এই লাইনটার গাণিতিক রূপটা হচ্ছে এটা কি? এটা বোঝাচ্ছে যে মান, এটা কি বোঝাচ্ছে? দিক। তাহলে দেখো, এই যে একক ভেক্টরটা, এখন আমরা কি করলাম? 10 মিটারের পরিবর্তে এ লিখলাম ভেক্টরের মান, আর পূর্ব দিকের পরিবর্তে কি করলাম? এ এর উপরে একটা টুপি চিহ্ন দিলাম। অর্থাৎ এটা কি? একক ভেক্টর বোঝাচ্ছে। তাহলে যদি বলা হয় একক ভেক্টর, দেখো সংজ্ঞায় যখন আমরা লিখলাম, বলছি মান 1, তাহলে দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে মূল ভেক্টরটা যেদিকে, যেমন মূল ভেক্টর এ কোন দিকে ছিল? পূর্ব দিকে। তাহলে এইটার দিকটাও কোন দিকে? পূর্ব দিকে। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। এখন যদি আমরা এটাকে আবার বলতেছি, এ ভেক্টর 10 মিটার ছিল মান, মান বোঝাতে আমরা এই চিহ্নটা দিলাম, আর পূর্ব দিক বোঝাতে কি করলাম? এর উপরে একটা টুপি চিহ্ন দিলাম। এই এটা হচ্ছে এই ভেক্টরের স্মল লেটার, এবং তার উপরে টুপি চিহ্ন মানে কি? একক ভেক্টর। তাহলে এই একক ভেক্টর কি বোঝাচ্ছে? পূর্ব দিকে। তাহলে যদি তোমাকে বলা হয় যে একক ভেক্টরের দিক কোন দিকে, তাহলে তুমি কি বলবা? মূল ভেক্টর যেদিকে, একক ভেক্টরের দিকও সেই দিকে। এটা লিখে রাখো, যে একক ভেক্টরের দিক কোন দিকে? মূল ভেক্টর যেদিকে, একক ভেক্টরের দিকও সেই দিকে। আচ্ছা, এখন আসো, এই এ টুপি সমান আমরা কি লিখতে পারি? ভেক্টর বাই ভেক্টরের মান। আচ্ছা, এটাকে কিন্তু কেউ এইভাবে লিখতে পারে, যে এ ভেক্টর বাই এ। এই যে মানটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে যদি বলা হয় একক ভেক্টর কিভাবে পাবো, তাহলে কি বলবো? যে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে আমি এই লাইনটা একটু লিখতেছি, দেখো। তাহলে দেখো কি লিখলাম? মান 0 নয়, অর্থাৎ মান 0 হবে না, অন্য যে কোনো মান হবে, মান 0 নয়, এরকম একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে
ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে দেখো ওই ভেক্টরের দিকে, এখন যদি তোমাকে বলা হয় যে একক ভেক্টরের মান কত, বলবো কি 1। একক ভেক্টরের দিক কোন দিকে? মূল ভেক্টরের দিকে। কিভাবে পাবো? ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করবো। আমরা এইটা থেকে, এই যে এইটা থেকে আমরা এই কথাটা লিখলাম। তবে অবশ্যই কি মান শূন্য হলে তার ভাগ করলে 1 পাবো না, আমরা বলে নিলাম মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমাদের এইটা দিয়ে অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। একক ভেক্টর সমান সূত্র কি? ভেক্টর বাই ভেক্টরের মান। আর একটা ইম্পর্টেন্ট কথা কি বলছিলাম, যে একক ভেক্টর কি অর্থে ব্যবহৃত হয়? দিক বোঝানো অর্থে একক ভেক্টর ব্যবহৃত হয়। দেখো এই লাইনটাতে দেখো, ভেক্টর সমান কি? ভেক্টরের মান, এটা কি একক ভেক্টর। আচ্ছা, তাহলে এই লাইনটাকে আমরা একটু কথায় লিখি। কি লিখব? ভেক্টর সমান সমান ভেক্টরের মান ইনটু কি? একক ভেক্টর। ভেক্টর সমান ভেক্টরের মান। এই যে এইটা অবশ্যই মনে রাখবা। আমরা এইটাকে লিখলাম, এই কথাই লিখলাম, আর এই সূত্রটাও তুমি মনে রাখবা। একক ভেক্টর সমান ভেক্টরের বাই ভেক্টরের মান। ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা দিয়ে আমরা অনেকগুলি অঙ্ক করে নিব পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে একক ভেক্টর আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা আরেকটা উদাহরণ দিব। দেখো আমরা যদি ধরে নিই এটা একটা ভেক্টর বি, এটার মান ধরে নিলাম 4। তাহলে আমরা এটাকে কি করলাম? দেখো 4টা ভাগ করলাম, 1 2 3 4। প্রত্যেকটা ভাগের মান কত? 1। তাহলে আমরা বলতে পারি এটা একটা একক ভেক্টর। এইটুকু কি? একটা একক ভেক্টর। দিক তো মূল ভেক্টরের দিকে হবে, এইটুকু একটা একক ভেক্টর। এটা যেহেতু বি এর একক ভেক্টর দিলাম স্মল বি, উপরে কি দিলাম? টুপি চিহ্ন। তাহলে এটাও তো একটা একক ভেক্টর। এই জায়গাটা এটাকে দিলাম আমরা একটা স্মল বি, এটাও একটা একক ভেক্টর স্মল বি, এটাও বি। তাহলে কত হলো দেখো এখানে? আমরা লিখতে পারি দেখো বি সমান সমান 4b। দেখো তাহলে এই যে মূল ভেক্টর, এটা কি হলো? ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। তাহলে এই যে বিটা, এটা কি বোঝাচ্ছে? এই যে টুপি চিহ্ন একক ভেক্টর, এটা কি বোঝাচ্ছে? আসলে বি এর দিকটাকে সে বোঝাচ্ছে। এই জন্য আমরা বলছি একক ভেক্টর দিক বোঝানো অর্থে ব্যবহৃত হয়। তাহলে এরকম থাকলে আমরা বুঝতে পারবো যে কিভাবে সমীকরণটা লিখব। আচ্ছা, এখন আসো আমরা পড়ব যে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এগুলো বলতে আমরা আসলে কি বুঝি। দেখো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু, যখন আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করি, ধরো একটা বস্তুর অবস্থান নির্ণয় করব, তাহলে প্রথমে আমাকে ভাবতে হবে আমি কোথা থেকে অবস্থানটা নির্ণয় করব। অর্থাৎ একটা বিন্দুকে আমার নির্দিষ্ট করে ধরে নিতে হবে যে এই বিন্দু থেকে ওই বিন্দুটার কত দূরে বা অবস্থান কোথায় সেটা আমি বের করতে চাই। তাহলে যে বিন্দুটাকে আমরা আদর্শ হিসেবে ধরে নিব, যার সাপেক্ষে আমরা অন্য বস্তুর অবস্থান বের করব, সেটাকে আমরা কি বলবো? প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। বুঝতে পারছি নিশ্চয়ই? যে অবস্থান বের করার জন্য আগে ধরতে হবে আমরা কোথা থেকে অবস্থানটা নির্দেশ করব বা নির্ণয় করব, সেই বিন্দুটা কি? মূল বিন্দু। তাহলে আমি কি লিখলাম? দেখো মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য একটি বিন্দুকে স্থির ধরতে হয়, অর্থাৎ যার সাপেক্ষে তুমি বের করবা ওই বিন্দুকে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বলে। তাহলে যার সাপেক্ষে আমরা অন্য বস্তুর অবস্থান বের করব সেটা হচ্ছে কি? প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো, এটা কি লিখছে? দেখো যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান বের করি, সেটা কি? প্রসঙ্গ কাঠামো। তো এটাতে আমরা তেমন একটা কিছু বুঝি নাই, এটা বুঝছি কিনা দেখো, এটা নিয়ে আমি আরো কথা বলবো। তবে এই জিনিসটাকে খেয়াল করো, একটা বিন্দুকে আগে ফিক্সড ধরতে হবে, এই বিন্দু থেকে আরেকটা বিন্দুর অবস্থান আমি কি করব? বের করব। তাহলে যে বিন্দুটাকে আমি ফিক্সড ধরে নিব সেটি হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। আর এই সংখ্যাটা আমরা পড়ে নিব, কিন্তু এটার বিস্তারিত আমি আবার লিখছি। দেখো দেখো একমাত্রিক বস্তু, আমরা কিন্তু প্রসঙ্গ কাঠামো এখনো বিস্তারিত বলি নাই, শুধু সংজ্ঞাটা লিখলা। এখন দেখো একমাত্রিক বস্তু, এটা কি? একমাত্রিক বলতে কি বুঝো? আসলে আমরা কিভাবে বুঝবো একমাত্রিক বস্তু? আমাদের কাছে যদি কোনো একটা বস্তু থাকে যে আমরা শুধু তার দৈর্ঘ্যটা মাপতে পারবো, কিন্তু প্রস্থ উচ্চতা কিচ্ছু মাপতে পারবো না, এরকম কোনো বস্তু যদি থাকে, এটাকে আমরা কি বলি? একমাত্রিক বস্তু। অর্থাৎ একটাই তার মাত্রা আছে। যেমন ধরো একটা চিকন সুতা তোমাকে দেওয়া হলো, চুলের মতো চিকন একটা সুতা। তাহলে তুমি ওই যে সুতাটা, এটার কি তুমি শুধু দৈর্ঘ্যটাই মাপতে পারবে? তুমি কি প্রস্থ উচ্চতা কিছু মাপতে পারবে? চেষ্টা করতে পারো, কিন্তু মাপলে কিছু তুমি পাবে না। তাহলে এই যে চিকন সুতাটা, সেটাকে আমরা কি বলবো? একমাত্রিক বস্তু। আমরা লিখছি এটা চিকন দণ্ড, সরু দণ্ড একদম।
চিকন তার আছে না, যেগুলো শুধু দৈর্ঘ্যই পাওয়া যায় মাপলে, কিন্তু প্রস্থ বা উচ্চতা কিছু পাওয়া যাবে না, সেটা হচ্ছে একমাত্রিক বস্তু। এখন দেখো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো এটা কি, দেখো আমরা একটা বিন্দুকে আগে স্থির ধরে নিলাম, ওই আগের মতো ও বিন্দু, তাহলে এটা কি প্রসঙ্গ বিন্দু, এই ও বিন্দুটা কি আমাদের প্রসঙ্গ বিন্দু বা কি মূল বিন্দু, মূল বিন্দু। এখন এই মূল বিন্দু থেকে আমরা অন্য একটা বস্তু কি করব, অবস্থান বের করব। তাহলে আমরা মূল বিন্দুর সাথে একটা কাজ করি, একটা অক্ষ জোড়া দিলাম, এই যে ও এক্স কি এক্স অক্ষ, খেয়াল করো এটা ছিল মূল বিন্দু, তার সাথে আমরা কি করলাম একটা অক্ষ নিয়ে আসলাম এক্স অক্ষ, পড়ছো তোমরা এগুলো। আচ্ছা, তাহলে এই যে মূল বিন্দুর সাথে এক্স অক্ষ আমরা জোড়া দিলাম। এখন এই অক্ষটার উপরে যে কোনো একটা কণা যদি থাকে, ধরো এখানে একটা কণা আছে এ, তাহলে আমরা এই যে কণাটার দূরত্ব মাপতে পারবো না ও থেকে, আমাদের কিন্তু মূল বিন্দুটা কি ও, তাহলে কণাটার দূরত্ব কত ও এ, ও এ, এটাকে তুমি বলতে যদি এক্স বরাবর, তাহলে এই দূরত্বটা কত এক্স নিলাম। তাহলে দেখো প্রথম বলছি যে কোন বিন্দুর সাপেক্ষে আমরা অন্য কোন বিন্দুর অবস্থান বের করবো, এখানে কোন বিন্দুর সাপেক্ষে বের করতেছি ও, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। এই মূল বিন্দুর সাথে আমরা একটা অক্ষ নিয়ে আসলাম এক্স অক্ষ ও এক্স, তাহলে এই যে মূল বিন্দু এবং এক্স অক্ষ মিলে যা হলো সেটাই কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তার মানে কি দাঁড়ালো, যে আমরা যদি একটা বিন্দুকে আদর্শ ধরে নিই, স্থির ধরে নিই, যার সাপেক্ষে অবস্থান বের করবো সেটা কি মূল বিন্দু, মূল বিন্দুর সাথে আমরা যদি একটা অক্ষ যুক্ত করি এক্স অক্ষ, তাহলে সেটা কি হবে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তাহলে দেখো এই যে কণাটা এক্স অক্ষের উপরে আছে, তাকে শুধু একটা স্থানাঙ্ক দিয়ে বোঝালে এক্স, তার মানে কি আমরা বলবো যে এ কণাটা একমাত্রিক স্থানে অবস্থিত। আবার বলতেছি এ কণাটা কি একমাত্রিক স্থানে অবস্থিত। আচ্ছা, তাহলে আশা করি তোমরা একমাত্রিক বস্তু বুঝছো, যার শুধু একটাই মাত্রা থাকবে, যে আমরা শুধু দৈর্ঘ্য মাপতে পারবো আর কিছু মাপতে পারবো না, সেই ধরনের বস্তু যদি থাকে সেটা হচ্ছে একমাত্রিক বস্তু। আচ্ছা, এখন একমাত্রিক প্রসঙ্গ কাঠামো এটা কি, যে মূল বিন্দুর সাথে যদি আমরা একটা অক্ষ যুক্ত করি তাহলে সেটা হবে কি প্রসঙ্গ, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে মূল বিন্দু কোনটা ও, অক্ষ কোনটা ও এক্স, তাহলে এ কণাটার অবস্থান আমরা এই এক্স অক্ষ দ্বারা বের করতে পারলাম, তার এক্স হচ্ছে কি ও থেকে এ এর দূরত্ব অর্থাৎ তার স্থানাঙ্ক। তাহলে আমরা বলবো এ কণাটা একমাত্রিক স্থানে অবস্থিত। আবার বলতেছি এ কণাটা কোথায় অবস্থিত, একমাত্রিক স্থানে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, দেখো দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক তার মানে কি এখন দুইটা মাত্রা থাকবে। আমি কি লিখলাম উদাহরণ দেখো, পাতলা কাগজ সমতল মাঠ। যেমন চিন্তা করো তোমাকে যদি একটা বস্তুতে এই কাগজটা খেয়াল করো, এই যে এই কাগজটা তুমি কি মাপতে পারবা, দৈর্ঘ্য মাপতে পারবা, এটা হলো দৈর্ঘ্য, এটা কি তার প্রস্থ, তুমি কি পুরুত্ব মাপতে পারবা বা উচ্চতা গভীরতা কিছু মাপতে পারবা, এটা মাপলে কিছু পাওয়া যাবে কিনা বলো, যাবে না। তাহলে এমন কোনো বস্তু যদি থাকে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ মানে দুইটা মাত্রা মাপা যাবে, সেই ধরনের বস্তুটাকে আমরা কি বলবো দ্বিমাত্রিক বস্তু। এখন এটা সমতল প্লেন মাঠ মনে করো, কেমন, তাহলে সেই সমতল মাঠে দেখো উঁচু নিচু না কিন্তু মাঠটা একদম প্লেন, একটা ফুটবলকে যদি মাঠে ছেড়ে দাও তাহলে ফুটবল যদি গড়াতে থাকে তাহলে সে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর যেতে পারবে, আর কোনো অবস্থান কি তার আসে, সে কি উপরে বা নিচে গেল না মনে করো, হ্যাঁ উপরে যাওয়ার তো সম্ভাবনা নাই, নিচে যদি সমতল সে উঁচু নিচু হবে না। তার মানে এই যে সমতল মাঠ সেটা কি তার দুইটা মাত্রা আছে। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি, মানে কোনো কিছুর পৃষ্ঠ, এক কথা কোনো কিছুর পৃষ্ঠ এটা যদি বলা থাকে পৃষ্ঠ, তাহলে তুমি বুঝবা সেটা দ্বিমাত্রিক। আমরা যে কোথাও কোথাও বলি যে পৃষ্ঠ, তার মানে কোনো কিছুর পৃষ্ঠই হচ্ছে কি দ্বিমাত্রিক। আচ্ছা, আর হচ্ছে পৃষ্ঠ বা তল যদি বলা হয়, পৃষ্ঠ বা কি তল, এটা বললে আমরা বুঝবো এটা কত মাত্রিক, দ্বিমাত্রিক। যদি তোমাকে বলা হয় তল কত মাত্রিক, তুমি কি বলবে দ্বিমাত্রিক। আচ্ছা, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ। এখন দেখো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তা আমরা আগের মতো চিন্তা করি যে একটা মূল বিন্দু, প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। আগে যখন একমাত্রিক ছিল আমরা এটার সাথে একটা অক্ষ যুক্ত করছি, এখন কত মাত্রিক, দ্বিমাত্রিক, তাহলে দুইটা অক্ষ যুক্ত করি। ধরো আমরা এখানে এক্স অক্ষ আঁকলাম আর এটার সাথে নিলাম আমি ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ কার সাথে যুক্ত করলাম, মূল বিন্দুর সাথে। আচ্ছা, এখন এই তলে, এটা একটা তল, এই তলে একটা বস্তু আছে মনে করো এটা এ। এখন তুমি এটার যদি অবস্থান বের করতে চাও, তোমাকে দেখো এই দিকে কিছু যেতে হবে, পরে আবার এই দিকে কিছু যেতে হবে, তাহলে আমি এই বিন্দুটা পাবো। খেয়াল করো এক্স অক্ষের দিকে যাব, আর এই দিকে যাওয়া মানে কি ওয়াই অক্ষের দিকে যাওয়া,
তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু শুধু x লিখলে হবে না। আগে যখন আমরা লিখলাম শুধু x, এখন কি x লিখলে হবে? কি লিখতে হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা লিখব x y। তাহলে খেয়াল করো x কোনটা, এটা যদি p দেই, এই OP হলো কত? x, আর PA কত? PA টা হচ্ছে y। তাহলে এই a বিন্দুটা কোথায় অবস্থিত? এটা কি একমাত্রিক স্থানে অবস্থিত? না, এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানে অবস্থিত। তাহলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কোনটা? এই যে মূল বিন্দুর সাথে আমরা দুইটা অক্ষ যুক্ত করলাম, খেয়াল করো মূল বিন্দুর সাথে দুইটা অক্ষ যুক্ত করছি, তখন এটা হয়ে গেছে কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছি যে আমরা বলবো যে যখন আমরা মূল বিন্দুর সাথে অর্থাৎ মূল বিন্দু এবং এই দুইটা অক্ষ মিলে যা হলো সেটার নাম কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে এইটুকু আসলে বুঝতে পারছো, দ্বিমাত্রিক বস্তু দুইটা মাত্রা পাওয়া যাবে। তারপরে এটাকে আমরা মূল বিন্দুর সাথে দুইটা অক্ষ যুক্ত করে কোনো বস্তুর অবস্থান বের করবো, স্থানাঙ্ক হবে xy, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানে বস্তুটা অবস্থিত। তাহলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো আশা করি বুঝছি। এখন আমরা যাব ত্রিমাত্রিক বস্তু। দেখো ত্রিমাত্রিক বস্তু বুঝতে পারছো, তিনটা মাত্রা আছে। আমরা দৈর্ঘ্য মাপতে পারবো, প্রস্থ মাপতে পারবো, উচ্চতাও মাপতে পারবো। যেমন ধরো এই একটা বই, এই বইটার কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা কি তার পুরুত্ব বা আমরা উচ্চতা বলতে পারি, তাই না? তাহলে এটা কি তিনটা মাত্রায় আছে, তাহলে এই বইটা কি ত্রিমাত্রিক বস্তু। এই বইটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। আর আগেরটা দেখো একটা পাতলা কাগজ, এটা কত মাত্রিক? দ্বিমাত্রিক। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি বলি চিকন সুতা কি একমাত্রিক। এখন ত্রিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক কাঠামোটা কোনটা দেখো, আমরা আগের মতো একটা মূল বিন্দু নিলাম, এখন আমি যুক্ত করলাম x অক্ষ, y অক্ষ, এটাকে ধরলাম আমরা ধরো x অক্ষ, এটা y অক্ষ, এটা কি z অক্ষ। তাহলে মূল বিন্দুর সাথে এখন কয়টা অক্ষ যুক্ত করলাম? তিনটা অক্ষ। কেন? ত্রিমাত্রিক। তাহলে আসলে দেখো আমরা একটা কথা বলা উচিত যে এই যে অক্ষগুলি আছে এগুলো কিন্তু পরস্পর লম্ব। এগুলি কি পরস্পর লম্বভাবে আছে। x অক্ষের সাথে y অক্ষ লম্ব, y অক্ষের সাথে z অক্ষ লম্ব, z অক্ষের সাথে x অক্ষ লম্ব। কিন্তু তোমার মনে হইতে পারে যে এটা তো লম্ব বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলে এইভাবে না, এটা আছে এইভাবে, এরকম, এই যে এরকম ভাবে আছে। দেখো এই খেয়াল করো, এটার সাথে এটা লম্ব, এটার সাথে এটাও কি লম্ব। এখন সবগুলো কিন্তু লম্ব বোঝা যাবে। যেমন ধরো আমি যদি চিন্তা করি এই যে বইটা, এই বইটা দেখো, এই বইটা, এটা ধরো x অক্ষ, এটা x অক্ষ, এটা চিন্তা করো y অক্ষ, আর এটা কি এই যে এটা হচ্ছে z অক্ষ। তাহলে দেখো এই তিনটা অক্ষ পরস্পর কি লম্ব, আর এটা কি তাহলে মূলবিন্দু। এখন আমরা কি করছি দেখো, আগের মতোই মূলবিন্দু নিলাম, মূলবিন্দুর সাথে কয়টা অক্ষ যুক্ত করলাম? তিনটা। তাহলে এই মূলবিন্দু এবং এই যে তিনটা অক্ষ এগুলো মিলে কি তৈরি হলো? ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন যদি আমরা ধরো একটা রুমের মধ্যে একটা বাল্ব জ্বলতেছে মনে করো, ঠিক আছে? তাহলে এটার অবস্থান তুমি বের করতে চাও। যেমন আমি আগের এটা দেখি, দেখো এই খেয়াল করো, যদি একটা বস্তু বা একটা কণা এইখানে থাকে তাহলে এটা মূলবিন্দু, এটা কিন্তু মূলবিন্দু, দেখা যাচ্ছে কিনা? এটা কি মূলবিন্দু। তাহলে এইখানে একটা কণা অবস্থান আছে, তাহলে তুমি 100 দিয়ে শুধু বলে ফেলতে পারছো এটা এত দূরে আছে। যখন কণাটা এইখানে থাকবে, এইখানে খেয়াল করো, তখন তুমি বলবা যে আমি এইভাবে চলে যাব না, এইভাবে চিন্তা করা যাবে না, তোমার কিন্তু অক্ষ এইটার, এটা কাঠামো। তাহলে তুমি প্রথমে এই দিকে গেলে x অক্ষের দিকে, পরে y অক্ষের দিকে গেলে, তাহলে এই বিন্দুটার দুইটা মান পাওয়া যাবে, কি x অক্ষ, x এর মান আর কি y এর মান। এখন যদি কণাটা এরকম দূরে হয়, খেয়াল করো এখানে হয়, আবার বলছি কণাটা কোথায়? উপরে শূন্য স্থানে। তাহলে তুমি প্রথম কি করলা, ধরো এই যে এই জায়গায়, তো প্রথমে তুমি এইদিকে গেলা x অক্ষের দিকে, পরে এইদিকে গেলা y অক্ষের দিকে, পরে এই যে উপরে উঠলা z অক্ষের দিকে। তাহলে এখানে কয়টা মান পাওয়া যাবে? তিনটা, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তাহলে এটা এরকম মনে করো যে আমি প্রথম কি করলাম, এই x অক্ষের দিকে গেলাম, এখানে গেলাম, পরে মনে করো আমি y অক্ষের দিকে গেলাম, পরে মনে করো z অক্ষের দিকে গেলাম। খেয়াল করো আমি প্রথমে x অক্ষের দিকে গেলাম, পরে y অক্ষের দিকে গেলাম, পরে আমি কি করলাম? z অক্ষের দিকে গেলাম। তাহলে এটা হলো x এর মান, এটা কার মান? y এর মান, এটা কার মান? z এর মান। তাহলে এই যে বাল্বটার যে স্থানাঙ্ক যদি বলি কি বলবো? x y z। তাহলে বাল্বটা কত মাত্রিক স্থানে অবস্থিত? ত্রিমাত্রিক স্থানে। খেয়াল করো আমি চিন্তা করছি এটা রুমের ভিতরে ওয়ালে উপরে একটা লাইট ঝুলানো আছে। আচ্ছা, আমরা ফ্যান ঝুলাই, লাইট ঝুলাই রাখলাম মনে করো,
এই লাইটটার অবস্থান তুমি বের করতে চাও, তাহলে প্রথমে কোন দিকে গেলো, এক্স অক্ষের দিকে, পরে ওয়াই অক্ষের দিকে, পরে জেড অক্ষের দিকে। স্থানাঙ্কটা কি হবে, এক্স ওয়াই জেড। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামোর আর একটা সংজ্ঞা দিতে পারি, দিব, আমি লিখবো, তোমরা দেখো এটা বুঝছো কিনা। ত্রিমাত্রিক বস্তু, তিনটা মাত্রা পাওয়া যাবে, মূল বিন্দুর সাথে তিনটা অক্ষ যুক্ত করলে আমরা কি পাবো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। মূল বিন্দুর সাথে যদি আমরা একটা অক্ষ যুক্ত করি তাহলে হবে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দুইটা অক্ষ যুক্ত করলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ কাঠামো দাঁড় করে দিচ্ছে। আর মূল বিন্দুর সাথে তিনটা অক্ষ দাঁড় করা আছে, তখন কি হচ্ছে, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে যদি আমরা কোনো শুধু একটা লাইন বরাবর বস্তু বের করতে চাই তাহলে একমাত্রিক স্থানে এসে আছে, কোনো একটা তলে বস্তু সে দ্বিমাত্রিক স্থানে আছে, একটা শূন্য স্থানে বস্তু সে ত্রিমাত্রিক স্থানে আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছে। এবং আর একটা কথা অবশ্যই বলি যে অক্ষগুলি কি পরস্পর লম্ব। অক্ষগুলি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ কিভাবে আছে, এইভাবে আছে, এইরকম দেখো, এরকম থাকলে এই তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ কিভাবে আছে, পরস্পর লম্বভাবে আছে। এটা কিন্তু আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, কিন্তু আমরা বোর্ডে সেটা আঁকতে পারি না। তুমি বলতে এখানে তো লম্ব হয় নাই, এটা আমরা আসলে আঁকতে পারি না। এটা কিভাবে আছে, এটা আছে হলো এইরকম ভাবে আছে, তাহলে এটা তো আঁকা সম্ভব না, এই জন্য আমরা এটা এইভাবে আঁকলাম। এটা অবশ্যই মনে রাখবা। এখন আমরা প্রসঙ্গ কাঠামোর মূল সংজ্ঞাটা লিখব। তাহলে দেখো, প্রসঙ্গ কাঠামো, আমরা আগে একটা সংজ্ঞা বলছিলাম যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। কিন্তু এখন একটু বলতেছি অন্যভাবে। দেখো, প্রসঙ্গ বিন্দুর সাথে স্থানাঙ্ক ব্যবস্থা যুক্ত করলে, অর্থাৎ ওই যে মূল বিন্দুর সাথে এক্স অক্ষ যুক্ত করলাম, একমাত্রিক কাঠামো। মূল বিন্দুর সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ যুক্ত করলাম, দ্বিমাত্রিক কাঠামো। মূল বিন্দুর সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যুক্ত করলাম, সেটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এগুলো ছিল একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে কি লিখলাম, মূল বিন্দুর সাথে স্থানাঙ্ক ব্যবস্থা যুক্ত করলে যে কাঠামো তৈরি হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে কোনো কিছুর গতি নির্ণয় করতে গেলে, অবস্থান ব্যাখ্যা করতে গেলে আগে আমাদের একটা বিন্দুকে স্থির ধরতে হবে, সেটা কি প্রসঙ্গ বিন্দু, তার সাথে একটা স্থানাঙ্ক ব্যবস্থা যুক্ত করতে হবে, তাহলে ওইটাই হয়ে যাবে কি প্রসঙ্গ কাঠামো। এটা অবশ্যই মনে রাখবো, কেমন? আচ্ছা, এখন আমরা এই যে এরকম লিখলাম যে ধরো আমরা ত্রিমাত্রিক আগে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা আমি চেঞ্জ আগে বলছি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এখন বলছি এটাও দিতে পারি। অর্থাৎ এই তিনটা অক্ষ পরস্পর কি লম্বভাবে আছে। আচ্ছা, এখন এটা তাহলে মূল বিন্দু। এই যে সিস্টেমটা আমরা বলি যে স্থানাঙ্কটা কত, এক্স ওয়াই জেড, এরকম বলছি আগে। তাহলে এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা, এটার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা এটা একটু লিখে রাখবা। এই যে এইটার নাম কি, কার্তেশীয়, এটা স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা সব জায়গায় এটা ব্যবহার করব, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা পরে তোমরা পড়বা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এটা পড়বা, এটা আমরা এখন পড়বো না, আমরা এখন শুধু পড়বো কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে? তাহলে এক্স ওয়াই জেড যদি বলি এটা কি বলবো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। প্রসঙ্গ কাঠামো বুঝছি, আমরা যেটা বুঝে থাকি আমরা সামনের দিকে অগ্রসর হব, কেমন? ঠিক আছে, দেখো, আয়ত একক ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। আচ্ছা, তাহলে এই যে আয়ত একক ভেক্টর, এটা কি জিনিস? এটা একটা স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে কি, মান এক, মান এক। তাহলে দিকটা কোন দিকে দেখো, এটা আমরা আসলে এই যে ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আগে বলছি এগুলো লম্বভাবে আছে। তাহলে এই যে এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর, মনে করো এইটুকু মান আমরা নিলাম, এটার মান এক, দিকটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এটা আমরা ধরে নিয়েছি আই, এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এটা ধরে নিয়েছি, কেমন? তাহলে স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর মানে স্ট্যান্ডার্ড, আমরা কোনো কিছু স্ট্যান্ডার্ড আদর্শ হিসেবে ধরে নিই, এটা একটা আদর্শ। তাহলে আইটা কোন দিকে, এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। আচ্ছা, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একটা একক ভেক্টর, এটার মান হচ্ছে এক, আর প্রকাশ করবি জে দিয়ে, জে টুপি, আসলে টুপি বলবো, জে টুপি। আর এটা হলো জেড অক্ষের দিকে, হলো কে টুপি। তাহলে দেখো, আমরা তিনটা ধনাত্মক অক্ষের দিকে তিনটা একক ভেক্টর আমরা ধরে নিছি, এইগুলো হচ্ছে কি আয়ত একক ভেক্টর। তাহলে এটা কিন্তু আমরা আগে বলছি আদর্শ, এটা আমরা ধরে নিছি স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর। তাহলে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে কি বিবেচনা করা হয়, আই টুপি। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে জে টুপি, জেড অক্ষের ধনাত্মক দিকে কে টুপি। তাহলে এদেরকে কি বলা হয়, আয়ত একক ভেক্টর। এটা লিখে দেবা যে
তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়, তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। আচ্ছা, এখন কথা হচ্ছে ধনাত্মক দিকে বলছি আই, তাহলে এক্স অক্ষের তো একটা ঋণাত্মক দিক আছে উল্টা দিকে, তাই না? এটাকে কি বলবো? মাইনাস আই। কি বলবো? মাইনাস আই। যদি বলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক কি বলবো? মাইনাস জে। জেড অক্ষের ঋণাত্মক দিক মাইনাস কে। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু বলছি তিনটা অক্ষ পরস্পর কি লম্ব। আমি আবার বলছি এগুলো কিন্তু আমরা ধরে নিছি স্ট্যান্ডার্ড মান, এগুলো চেঞ্জ করা যাবে না, কেমন? আচ্ছা, তাহলে যদি বলা হয় যে আই এবং জে এদের মাঝখানে কোণ কত, কোণ কত, যে আই এবং জে, তাহলে আইটা কোন দিকে? এক্স অক্ষের দিকে, জে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। তাহলে আমরা জানি অক্ষগুলি পরস্পর লম্ব, তাহলে কোণ কত? 90 ডিগ্রি। জে এবং কে একই কথা, 90 ডিগ্রি, অক্ষগুলি পরস্পর লম্ব। এটা এইভাবে চিন্তা করা যাবে না, আবার বলতেছি এটা এইভাবে আছে, এইভাবে। তাহলে অক্ষগুলি পরস্পর লম্ব, আই জে কে পরস্পরের সাথে কি লম্বভাবে আছে। তাহলে এইটা কিন্তু আমরা ধরে নিব যে এটা আমাদের এখন মনে রাখতে হবে যে এক্স অক্ষের দিকে কত? আই, ওয়াই অক্ষের দিকে ইউনিট ভেক্টরটা কত? জে। ইউনিট ভেক্টর মান এক, মান কত? এক। সে কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে। কোন দিকে? আই এক্স অক্ষের দিকে, জে ওয়াই অক্ষের দিকে, কে জেড অক্ষের দিকে। আশা করি এটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আমি যদি বলি যে একটা প্রশ্ন দেখো, একটি ভেক্টরের মান 5, এটি ধনাত্মক এক্স অক্ষের দিকে, অক্ষের দিকে ভেক্টরটি কত? ভেক্টরটি কত? তাহলে দেখো আমরা ধরলাম ভেক্টরটা এ, ধরলাম এখানে এ একটা ভেক্টর, বলার যে এ একটি ভেক্টর, মান কত? 5, এটি ধনাত্মক এক্স অক্ষের দিকে, ভেক্টরটি কত? তাহলে আমি এ সমান লিখতে চাই। দেখো আমরা যখন একক ভেক্টর বললাম তখন কি ছিল? ভেক্টর সমান কি ছিল? ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। তাহলে এই ভেক্টর এ সমান আমরা লিখতে, দেখো ভেক্টরের মান কত? 5, একক ভেক্টর। এখন এটি ধনাত্মক এক্স অক্ষের দিকে, ধনাত্মক এক্স অক্ষের দিকে একক ভেক্টর কত? আই। তাহলে কি লিখবো? 5 আই। এখন যদি 5 বাই লেখা থাকে তাহলে আমি কি বললাম? এই ভেক্টরের মানটা হচ্ছে 5, আই কি বোঝাচ্ছে? এটা ধনাত্মক এক্স অক্ষের দিকে। তাহলে দেখো এই যে ইউনিট ভেক্টরটা কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে না? আমরা শুরুতেই বলছিলাম যে একক ভেক্টর কি বোঝাবে? দিক বোঝাবে। তাহলে দেখো এখানে কিন্তু এটা দিক বোঝাচ্ছে, আই কোন দিকে? ধনাত্মক এক্স অক্ষের দিকে। ঠিক আছে, তাহলে এটুকু বুঝছি। আচ্ছা, এখন যদি লেখা থাকে এরকম 6j, একটা ভেক্টর কত? 6j, তাহলে তুমি বুঝবে না যে এটার মান হলো 6 আর j হচ্ছে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। আচ্ছা, যদি লেখা থাকে -4k, তাহলে কি বুঝবে? কে হচ্ছে জেড অক্ষের দিকে, 4 হচ্ছে মান, -4 কিন্তু মান না। প্রথম ক্লাসে আমরা বলছি ভেক্টরের মান হচ্ছে পরম মান, ভেক্টরের মান এখানে 4, আর -k দিক। কে বোঝায় ধনাত্মক এক্স অক্ষের দিকে, কে বোঝায় ঋণাত্মক, সরি, কে বোঝায় জেড অক্ষের দিকে, কে কি জেড অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এটুকু বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি বলে যে আই টু পি এবং -i টু পি, এই দুইটার মাঝখানে কোণ কত? তাহলে এই দুইটা দেখো এরা পরস্পর বিপরীতমুখী না? আই হচ্ছে, এই যে আই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে আই এক্স অক্ষ, আর ঋণাত্মক দিকে হচ্ছে এটা হচ্ছে এইদিকে আই, এদিকে কত? -i। তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে যখনই মাইনাস আসবে উল্টা দিকে বুঝবো, উল্টা দিকে মানে 180 ডিগ্রি কোণে। তাহলে আশা করি এটা কিন্তু, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আই জে কে এখন আমাদের মনে রাখতে হবে যে এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, জেড অক্ষের দিকে, ভোলা যাবে না আই জে কে একক ভেক্টর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে যাব। তাহলে এটা অবশ্যই মনে রাখবে যে মান ইনটু একক ভেক্টর। দেখো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর তার মানে আমরা আগে বলছি কোনো কিছুর অবস্থান বের করতে হলে অবশ্যই একটা বিন্দুকে প্রসঙ্গ বিন্দু হিসেবে ধরে নিতে হবে। কার সাপেক্ষে আমরা অবস্থান বের করব? তুমি তোমার বাসা থেকে কলেজের অবস্থান বের করতে হবে, তাহলে তোমাদের বাসাটা কি? এটা হচ্ছে একটা মূল বিন্দু ধরে নিলা। এখান থেকে তোমার কলেজটা কোথায় সেটা তুমি বললা। তাহলে আগে কি করতে হবে? একটা বিন্দুকে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হবে। ধরলাম আমি এটা একটা প্রসঙ্গ বিন্দু, ও এটার সাপেক্ষে আমি আরেকটা বিন্দুর অবস্থান কি করব? বের করব। তাহলে আরেকটা বিন্দু আমি এখানে নিই, এটা পি। তাহলে আমরা কার অবস্থান বের করতে চাই? পি বিন্দুর। কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে। তাহলে এটা যোগ করে দাও, এই ওপি, এটাই কি হলো? পি বিন্দুর অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে। তাহলে আমরা কিন্তু আগে একটা বলছি যে শুধু মূল বিন্দুতে হয় না, আমাদের একটা প্রসঙ্গ কাঠামো লাগে, তাই না? তাহলে এই ও এর সাথে আমরা এখন কি করলাম? স্থানাঙ্ক ব্যবস্থা যুক্ত করে দিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ।
ঠিক আছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তাহলে এই যে মূল বিন্দু সাপেক্ষে p এর অবস্থান কত? OP। এই OP টি হচ্ছে কি অবস্থান ভেক্টর। কার অবস্থান ভেক্টর? p এর। কার সাপেক্ষে? o এর সাপেক্ষে। এটাকে আমরা স্মল r দ্বারা প্রকাশ করি, স্মল r। তাহলে এখানে কি লিখব যে o বিন্দুর সাপেক্ষে, o বিন্দুর সাপেক্ষে p বিন্দুর অবস্থান ভেক্টর OP সমান কত? r। তাহলে দেখো আমরা উপরে সমান লিখলাম প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে মানে o এর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান মানে p এর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করছি? OP। তাহলে এই OP টাই হচ্ছে কি অবস্থান ভেক্টর। লিখে দিলাম o বিন্দুর সাপেক্ষে p বিন্দুর অবস্থান ভেক্টর OP সমান কি? r। আচ্ছা, এখন এটা যদি দ্বিমাত্রিক স্থানে হইতো তাহলে আমরা শুধু x অক্ষ y অক্ষ নিতাম। এটা যদি ত্রিমাত্রিক স্থানে হয়, এখানে বোর্ডে তো আর বোঝা যাবে না, যদি ত্রিমাত্রিক স্থানে হয় তাহলে আমরা স্থানাঙ্ক কি নিব? x y z, x y z, x y z এরকম। ঠিক আছে, এটা মনে করো মূল বিন্দু। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা লিখছি বোর্ডে মনে হচ্ছে যে আসলে x y তলে আছে। এটা দ্বিমাত্রিক স্থানে হইতে পারে, ত্রিমাত্রিক স্থানে হইতে পারে, একমাত্রিক স্থানে হইতে পারে। কাজে এটুকু শিখলাম আমরা। আচ্ছা, এখন আসো আমরা যদি এভাবে বলি, দেখো এখন আমরা কিছু বিষয় শিখব। যেমন এটা মূল বিন্দু ও x অক্ষ, তাহলে এই যে p বিন্দুটা এখন কোন স্থানে আছে? একমাত্রিক স্থানে। এটার স্থানাঙ্ক কত? x। এই যে OP কত? x। আচ্ছা, এখন ধরো আমরা OP ভেক্টরটাকে ধরলাম আমরা r। তাহলে আমরা r সমান কি লিখব? xi। এটা বুঝছো কিনা সবাই দেখো, xi। খেয়াল করো কেমন লিখছি? xi। ওই যে ভেক্টর সমান ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। ভেক্টরের মানটা কত? x, আর একক ভেক্টর কত? i। কেন i? x অক্ষের দিকে, তাই i। তাহলে xi। এটার মান কত? যদি বলি এরকম r2p চিহ্ন দিয়ে, সরি তীর চিহ্ন দিয়ে আমরা মডুলাস দিই, মান কত? এটা x। নিশ্চয়ই এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা যদি এরকম নেই x অক্ষ y অক্ষ মূল বিন্দু। আচ্ছা, এখন এইখানে বিন্দুটা, তাহলে এটা কোথায় আছে বুঝতে পারছো? দ্বিমাত্রিক স্থানে। এটার স্থানাঙ্ক তো আর আমি x লিখতে পারবো না, কি লিখবো? x y। তার মানে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা, এই লম্ব টানলাম, এটা দিলাম আমি m। তাহলে OM টা হচ্ছে যে OM, এটা হচ্ছে x, আর যে PM সেটা কি? y। তাহলে এখানে দিলাম এটা x, এটা কত? y। তাহলে দেখো এখন তুমি বের করতে চাও কি? OP, অবস্থান ভেক্টর তো আসলে OP, এদিকে তীর চিহ্ন দিবা, OP r। এখন তুমি r সমান কি লিখবা বলো? r সমান তো তুমি দেখো এই যে এইদিকে মান আছে x, তো এই দিকের ভেক্টরটা কত হবে? xi, xi। আচ্ছা, আর এই দিকের ভেক্টরটা কত হবে? yj, yj প্লাস করে দিলাম। খেয়াল করো এটা তো অনেকে বুঝে গেছে হয়তো। এটা একটু বুঝতে সমস্যা যদি হয়, খেয়াল করো যে OP ভেক্টর হচ্ছে r। তাহলে OP যদি r হয় তাহলে এখানে লম্ব টানলাম, এই OM টা হচ্ছে x এর মান, MP টা হচ্ছে y এর মান। তাহলে OM যে ভেক্টরটা, আমি যেখানে একটা তীর চিহ্ন দিই OM ভেক্টর, এটা দিলাম MP ভেক্টর। তাহলে OM ভেক্টরটার মান কত? x, আর যেহেতু x অক্ষের দিকে তাহলে xi ভেক্টর। আচ্ছা, MP মান কত? y, যেহেতু এটা y অক্ষের দিকে, খেয়াল করে যে y অক্ষের দিকে, তাহলে এটা yj, কারণ আমরা জানি যে মান ইনটু একক ভেক্টর yj। তাহলে এটাই হলো ভেক্টর। তাহলে আমরা সহজে কি করতে পারি? যে স্থানাঙ্কটা দেওয়া থাকে, দেখো আমরা এখান থেকে আসতে পারি। এটা স্থানাঙ্ক যদি শুধু x, তাহলে i দিয়ে গুণ করব, xi। এটা স্থানাঙ্ক কি? xy, তাহলে প্রথমটাকে i দিয়ে গুণ করবা, পরেরটাকে j দিয়ে গুণ করবা, তাহলে xi প্লাস yj। এখন প্লাস হলে কেন? এটা তো ত্রিভুজ সূত্রে আমরা পড়ছি। দেখো এই যে এটা যদি হয় OM প্লাস MP সমান কি লেখা যায়? OP। খেয়াল করো এটা তো p, এই বিন্দুটা আসলে কি p না? তাহলে OM প্লাস MP সমান কত? OP। অর্থাৎ r সমান হচ্ছে x ভেক্টর প্লাস y ভেক্টর। এই যে লিখলাম, এটা যোগ হয়ে গেল, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, এখন r এর মান যদি লিখতে চাও, r এর মান, তাহলে কি লিখতে পারি? r এর মান, তাহলে এটা কি দেখো, মান লিখলে OP স্কয়ার সমান কি লেখা যাবে? OM স্কয়ার প্লাস MP স্কয়ার। তাহলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার।
আচ্ছা, তুমি যদি এটা বুঝতে সমস্যা হয়, দেখো এটা তো মূল বিন্দু স্থানাঙ্ক কত 0 0। তোমরা এসএসসি তে এই যে বিন্দু দূরত্ব পরে আসছো না এরকম, দেখো ওপি তে ও 0x, তাহলে আমরা যদি বুঝ থেকে বুঝ বাদ দেই x মানে 0 হোল স্কয়ার প্লাস কি হয় y মানে 0 হোল স্কয়ার, মানে এরকম। তাহলে এখানে কি দাঁড়ায় x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি এসএসসি তে দুই বিন্দুর মধ্যে দূরত্ব পড়ছো তাহলে এটা এভাবে করা যায় না, তো এইটাও এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, এখন যদি হয় ত্রিমাত্রিক স্থানে, আমরা এটা মুছে দিলাম। যদি হয় ত্রিমাত্রিক স্থানে তাহলে আমরা কি করব, ধরো x অক্ষ y অক্ষ z অক্ষ, মূল বিন্দু এখানে একটা বিন্দু আছে, এটা p, এটা স্থানাঙ্ক গ্রহণ করতে হবে x y z, এটাও তো r অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে r সমান কি লিখব, দেখো প্রথমটাকে কি দ্বারা গুণ করতে হয়, i দিয়ে xi প্লাস এটা কি করতে হয় j দিয়ে yj প্লাস কি z কে, এই হলো ভেক্টর। আর মান যদি বের করতে চাও মান, তাহলে কি করব, ওই যে এটা স্থানাঙ্ক এখন 0 0 0 চিন্তা করো, তাহলে কি হবে x - 0 হোল স্কয়ার রুট ওভার, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার y স্কয়ার প্লাস z - 0 হোল স্কয়ার z স্কয়ার। তাহলে দেখো আমরা এখন কিন্তু যে কোনো স্থানাঙ্ক দেওয়া থাকলে ভেক্টরটা যেন লিখতে পারি, যেমন স্থানাঙ্ক দেওয়া থাকলে অবশ্যই ভেক্টরটা লিখতে পারবো। কিভাবে, একটা স্থানাঙ্ক থাকলে x অক্ষের দিকে এটাকে i দিয়ে গুণ করব, y অক্ষের দিকে j দিয়ে গুণ করব, z অক্ষের দিকে k দিয়ে গুণ করব। আর মানগুলো কিভাবে লিখছি বুঝতে পারছো। এখন আসো আমরা যদি একটু উদাহরণ দিই, এটা মুছে দিই। মনে করো যদি বলে যে শুধু স্থানাঙ্কটা 2, তাহলে ভেক্টরটা কত হবে, আমি নিলাম a ভেক্টর, এটা 2, তাহলে 2i। আর যদি বলে যেটা মান কত a সমান কি লিখব 2, কি রুট ওভার 2 স্কয়ার 2। আচ্ছা, যদি বলে স্থানাঙ্ক 2 3, তাহলে বুঝতে পারছি এটা দ্বিমাত্রিক স্থানে আছে 2 3, তাহলে এই ভেক্টরটা ধরলাম b। এখন এটা কত হবে 2i প্লাস কত 3j, খেয়াল করো 2i প্লাস 3j, যে প্রথমটাকে কি করব i দিয়ে গুণ করব 2i, পরেরটাকে j দিয়ে গুণ করব 3j, তার b এর মান কত হবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা, এখন আরেকটা স্থানাঙ্ক মনে করা আছে 4 5 6। আচ্ছা, এটা তাহলে আমরা c ভেক্টর, তাহলে কত লিখব এটাকে 4i প্লাস 5j প্লাস কত 6k। তাহলে এই c এর মান, মানে c এর মান তো তুমি এইভাবে লিখতে পারো অথবা শুধু c দিতে পারো, কত হবে রুট ওভার 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার। দেখো এই তিনটা উদাহরণ হচ্ছে কেন, অবজেক্টিভ অনেক সময় আসে এরকম। তাহলে আমরা স্থানাঙ্ক থাকলে ভেক্টরটা লিখব, অবস্থান ভেক্টরটা আমরা লিখতে পারবো, অবশ্যই এটা মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, কেমন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে নাও, শুধু 2 x অক্ষ বুঝে নিছি 2i, 2 3 x অক্ষ y অক্ষ 2i 3j। আচ্ছা, 4 5 6 x অক্ষ y অক্ষ z অক্ষ 4i 5j 6k। আচ্ছা, এখন একটু ঝামেলা দিয়ে দেখো, আমরা যদি এরকম চিন্তা করতে পারি, মনে করো 2 3 5 এরকম আছে, তাহলে আমরা কি লিখবো, ধরো এই ভেক্টরটা হচ্ছে r ভেক্টর, তাহলে এখন কি লিখবো 2i প্লাস -3 ইনটু কত j প্লাস 5k। এটা বুঝছো নিশ্চয়ই, দেখো এটা ইম্পর্টেন্ট, এটাতে ভুল হইতে পারে। 2 3 5, অর্থাৎ এটা x অক্ষের ধনাত্মক দিকে আছে, এটা y অক্ষের কি আছে ঋণাত্মক দিকে আছে, এটা z অক্ষের ধনাত্মক দিকে আছে, তাহলে 2i, আর যেহেতু ঋণাত্মক দিকে তাহলে মাইনাস j দিয়ে গুণ করতে হবে, -3 ইনটু কি হলো j প্লাস 5k। তাহলে এটা কি হবে r সমান 2i -3j প্লাস কত 5k। এখন আসো r এর মান লিখতে চাও, কি লিখবা রুট ওভার 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার। ইম্পর্টেন্ট কথা, দেখো এটা কি আমরা 2 স্কয়ার এরকম লিখতে পারবো না যে r সমান 2 স্কয়ার -3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা লেখা যাবে না। কি করতে হবে 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার, ওই যে এই কি ছিল x স্কয়ার প্লাস, এরকম ছিল না আমাদের সূত্রটা, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে x এর মান কত 2 রুট ওভার 2 স্কয়ার প্লাস y এর মান কত -3 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদের অনেকের কি হয় ভুল হয়, এখানে এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, এটাই লিখতে হবে। দেখো এভাবে হিসাব করে নিব, আমরা আশা করি এটুকু বুঝতে পারছি। তাহলে এই স্থানাঙ্ক নিয়ে আর সমস্যা হওয়ার কথা নয়।
দেখো সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর কথাটাতে আছে। দেখো সমপ্রারম্ভিক মানে কি, তারা এক জায়গা থেকে শুরু হবে। ভেক্টরগুলো কী হবে, এক জায়গাতে। ধরো আমি এইখান থেকে নিয়ে এটা ও বিন্দু নিলাম, এখান থেকে এদিকে একটা ভেক্টর দিলাম ও এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর দিলাম মনে করো ও বি ভেক্টর, এদিকে একটা ভেক্টর দিলাম মনে করো ও সি ভেক্টর। তাহলে দেখো এখানে আমি 5টা ভেক্টর দিলাম। একটা হচ্ছে ও এ ভেক্টর, ও বি ভেক্টর, ও সি ভেক্টর, ও ডি ভেক্টর, ও ই ভেক্টর। এই 5টা ভেক্টরের আদি বিন্দু মানে পাদবিন্দুটা কিন্তু ও। তাহলে এদেরকে আমরা কি বলবো, যে সমপ্রারম্ভিক ভেক্টর। অর্থাৎ মূল কথা হচ্ছে এক জায়গা থেকে শুরু হবে। এখন তুমি বলতে পারো এগুলো কি সব এক জাতের ভেক্টর হবে? এটা এক জাতের হইলেও হবে, ভিন্ন জাতের হইলেও হবে। লিখছি দেখো, সমজাতীয় হইলেও হবে, অসমজাতীয় হইলেও হবে। মান এদের সমান হইতেও পারে, নাও হইতে পারে। মান সমান মান অসমান তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মূল কথা হচ্ছে এক জায়গা থেকে শুরু হবে। অর্থাৎ একই আদি বিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে আমরা বলবো সমপ্রারম্ভিক ভেক্টর। ঠিক আছে। দেখো সমতলীয় ভেক্টর কথাটা কি, তল মানে একটা তলে। দেখো আমরা আগে বলছিলাম তল কিন্তু দ্বিমাত্রিক, শুরুতেই বলছিলাম তল কত মাত্রিক, দ্বিমাত্রিক। অর্থাৎ কোনো কিছুর পৃষ্ঠকে তল বলা হয়। ঠিক আছে। তাহলে ধরো এই একটা পৃষ্ঠা, এই যে একটা পৃষ্ঠা, এটা কিন্তু দ্বিমাত্রিক এই পৃষ্ঠাটা। আচ্ছা, এইখানে যে আমি কতগুলো ভেক্টর রাখি, এদিকে একটা ভেক্টর দিলাম, এইদিকে এইদিকে, কোনো সমস্যা নেই। দিকের কোনো বিষয় না, জাতের কোনো বিষয় না, মান সমান কি অসমান সেটাও কোনো বিষয় না। বিষয় হচ্ছে তারা একই তলে আছে কিনা। এটাই কি হবে, একই তলে আছে, তারা কি হবে, সমতলীয় ভেক্টর। তাহলে তল বুঝতে পারছি। দেখো এখন আমি যদি এখানে একটা বক্স রাখি, দেখো এই, তাহলে দেখো এখানে অনেকগুলি তল আছে না, এখানে কিন্তু 6টা তল আছে। একটা রুম, এটা রুমে কয়টা তল, 6টা তল আছে। দেখো এই এই যে এই একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই একটা, 6টা। তাহলে এই 6টা তল আমি এই তলটাকে আলাদা করে ফেললাম। এই যে এইটুকুকে আমি আলাদা লিখলাম, এই এরকম। কারণ এই তলে তুমি কতগুলো ভেক্টর রাখলে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর। ঠিক আছে। তাহলে কিন্তু এদেরকে আমরা কি বলবো, সমতলীয়। অর্থাৎ এই 4টা ভেক্টর একই তলে আছে, এদেরকে আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর। এখন ধরো এই তলে তুমি এটার ভিতরে একটা আঁকলা, আবার এই তলটার ভিতরে আরেকটা আঁকলা, তাহলে এই দুইটা কিন্তু সমতলীয় ভেক্টর নয়, দুইটা দুই তলে আছে, এটা হবে না। সমতলীয় শর্ত হচ্ছে একই তলে অবস্থান করতে হবে। ঠিক আছে। এখন দেখো একটা ইম্পর্টেন্ট কথা শোনো, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি এমন হয়, এভাবে থাকে, তাহলে তারা অবশ্যই একই তলে থাকবে। এই যে এরকম করে আছে, এই দুইটা ভেক্টর অবশ্যই কি আছে, একই তলে থাকবে। যেমন আমার হাতটাকে যেটা তল ধরি এরকম, তাহলে এটা কিন্তু এক তলে রাখা যাবে। দেখো এখন আমি যদি হাতটা করে এই তলে নিই, এটাও কিন্তু এইভাবেও রাখা যাবে। অর্থাৎ দুটি ভেক্টর অবশ্যই একই তলে থাকবে। কিন্তু 3টা ভেক্টর হলে, দেখো যদি 3টা ভেক্টর হয় এরকম, এই যে 3টা ভেক্টর আমি নিলাম, 3টা ভেক্টর, এই 3টা ভেক্টর একই তলে থাকতে পারে। এই যে বোর্ডে আছে না, এই যে একই তলে আমি নিলাম, একই তলে থাকতে পারে, আবার নাও পারে। দেখো এটা যদি আমি এইভাবে রেখে, এই যে এইভাবে রেখে আমি এটাকে এইভাবে দিলাম, তাহলে এটা কি এই অন্য তলে চলে গেছে, তাহলে এইভাবে হবে না। তার মানে দুটি ভেক্টর অবশ্যই একই তলে থাকবে। কিন্তু 3টা ভেক্টর হলে একই তলে থাকতেও পারে, আবার একই তলে নাও থাকতে পারে। ইম্পর্টেন্ট একটা কথা অবজেক্টিভ আসে, যে দুটি ভেক্টর অবশ্যই একই তলে থাকবে, আর যদি 3টা ভেক্টর হয় একই তলে থাকতেও পারে, নাও পারে। আমি একটু লিখে দিচ্ছি, এটা তোমরা লিখে নিবে। দেখো তাহলে এটা নোট করে লিখবা যে দুটি ভেক্টর হলে তারা অবশ্যই সমতলীয় হবে। আবার বলছি, দুটি ভেক্টর হলে অবশ্যই সমতলীয় হবে। 3টি ভেক্টর হলে সমতুল্য হতেও পারে, নাও হতে পারে। 3টি ভেক্টর একই তলে অবস্থান করতেও পারে, আবার নাও করতে পারে। তাহলে এটা লিখে রাখবা, অবশ্যই লিখে রাখবে এটা, কেমন। দেখো বিপ্রতীপ ভেক্টর, এটা কি, যে এমন ধরো যদি একটা ভেক্টরের মান হয় 5 আর একটা ভেক্টরের মান হয় 1/5। দেখো দুইটা ভেক্টর, একটার মান হচ্ছে 5, আরটার মান হচ্ছে 1/5। এদের দিক একই দিকে, একই দিকে, একই জাতের, একই জাতের। তাহলে এদেরকে আমরা কি বলবো, বিপ্রতীপ ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমজাতের হয়, একই দিকে ক্রিয়াশীল হয়, কিন্তু একটার মান আরেকটার মানের বিপরীত, অর্থাৎ উল্টা। দেখো 5 এটা কত, এটা যেমন 5/1, এটা কত 1/5, তাহলে এটা এটার বিপরীত। এই জন্য আমরা বলবো এদেরকে বিপ্রতীপ ভেক্টর। তো অবশ্যই কি বলছি, একই দিকে বা সমান্তরাল দিকে ক্রিয়াশীল, একই জাতের। তাহলে আমরা লিখলাম কি, দেখো সমজাতীয় এবং
একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের, তুমি একই দিকে না লিখে লিখতে পারো সমান্তরাল দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের একটির মান অপরটির মানের বিপরীত হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। এই বিপ্রতীপ ভেক্টরের আরেক নাম হচ্ছে ব্যতিহার ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর। কেমন? এখন দেখো আমরা যদি লিখি এ ভেক্টর সমান 2i, খেয়াল করো এ ভেক্টর সমান হচ্ছে 2i, তাহলে এটা একটু ভেক্টর বোঝাচ্ছে। দেখো এ এর মান কত 2, কোন দিকে? x অক্ষের দিকে। i কিন্তু কি বোঝায়, ওই যে আগে বললাম আইটা কি x অক্ষের দিকে। আচ্ছা, এখন b সমান যদি আমরা লিখি, দেখো 1/2i, খেয়াল করো তাহলে এটা i x অক্ষের দিকে, এখানে i কি বোঝাচ্ছে x অক্ষের দিকে, তার দিক ঠিক আছে, তাহলে এটার মান কি উল্টা, তাহলে এদেরকে আমরা কি বলবো বিপ্রতীপ ভেক্টর। তাহলে এখানে a ও b পরস্পর কি, এখানে a এবং b পরস্পর বিপ্রতীপ ভেক্টর, তাহলে উদাহরণটা বুঝতে পারছে, অবজেক্টিভ কিন্তু আসে যদি এরকম বলা থাকে যে 6j এটার বিপ্রতীপ ভেক্টর কোনটি, তাহলে আমরা কি লিখব 1/6j। অবজেক্টিভটা দেখো 6j এর বিপ্রতীপ ভেক্টর কোনটি, आंसर কি হবে 1/6j, দিক চেঞ্জ করা যাবে না, শুধু মানটা উল্টে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইখান থেকে একটা প্রশ্ন দেখো, আমি এটা মুছে দিব। যদি আমরা এভাবে লিখি, একটু আগে যা লিখলাম a, এটা মনে করো x অক্ষের দিকে, তাহলে এটা কত ছিল 2i, এর সমান কত ছিল 2i, তাহলে এটা 1 2। আচ্ছা, এখন দেখো এটা যদি x অক্ষের দিকে হয়, এটা x অক্ষ, এটাও x অক্ষের দিকে আছে, এখন এটার মান কত 1, এই 1 এখানে 1 2, আর এটা হচ্ছে এটা অর্ধেক, এটার মান হচ্ছে হাফ, আর এটার মান কত হচ্ছে 2। তাহলে দেখো এই যে দুইটা ভেক্টর লিখলাম, চিত্র অনুসারে বুঝলাম, আমি এটা মানগুলো মুছে দিই একটু, তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা হচ্ছে 2 আর এটা কত হাফ, মানে এটা অর্ধেকটা নিলাম, একের অর্ধেক। তাহলে এই a আর b কি বিপরীত, কারণ কি দুইটা একদিকে আছে, মান এটার মানে বিপরীত। এখন এই ধরনের যে ভেক্টর দেখো, আমরা যে এরকম ভেক্টর পড়ছিলাম কি ছিল, সদৃশ ভেক্টর, মনে আছে কিনা? সদৃশ ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, তাহলে এই দুইটা একই দিকে ক্রিয়াশীল না, তাহলে এদেরকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর। তার মানে কি বিপরীত ভেক্টরটাকে সদৃশ ভেক্টর বলা যাবে। কিন্তু দেখো যদি এরকম হয়, ধরো p একটা ভেক্টর, এটার মান হচ্ছে 1 2 3, q একটা ভেক্টর নিলাম, মান হচ্ছে মনে করো 1 2, তাহলে p এর মান কত 3, q এর মান কত 2, একই দিকে ক্রিয়াশীল, তাহলে p q কে আমরা এটাকে বিপরীত ভেক্টর বলা যাবে? যাবে না, কারণ মান তো বিপরীত হয় নাই। কিন্তু কি সদৃশ বলা যাবে না? দেখো তো একই দিকে ক্রিয়াশীল, অবশ্যই সদৃশ বলা যাবে। তাহলে এটাকে কি বিপরীত বলা যাবে, সদৃশ বলা যাবে, এটাতে কি শুধু সদৃশ বলা যাবে। তার মানে কি আমরা বলতে পারি সকল বিপরীত ভেক্টরই কি সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর বিপরীত নয়। তাহলে প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশ্ন লিখে দিব, বুঝতে পারছেন না? দেখো এটা কি বিপরীত বলা যাবে, এটার মান 1 2, যে এটুকু 1 এটুকু 1 কত 2, আর 1 এর অর্ধেক কত হাফ, তার মানে এটা 2, এটার মান 2, এটার মান হচ্ছে 1/2, তাহলে এর মান সমান না, সদৃশ বলা যাবে, মান বিপরীত বলা যাবে। এখানে কি মান সমান না, সদৃশ বলা যাবে, কিন্তু মান তো বিপরীত নয়, কাজে বিপরীত বলা যাবে না। তাই আমরা বলতে পারি সকল সদৃশ ভেক্টর বিপরীত নয়, কিন্তু সকল বিপরীত ভেক্টর কি ভেক্টর? সদৃশ ভেক্টর। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, আনসারটা তোমরা বাসায় লিখবা। ঠিক আছে? দেখো প্রশ্নটা দেখো, সকল বিপরীত ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর বিপরীত নয়। তাহলে এটা আগেই ব্যাখ্যা করা হয়ে গেল, তোমরা শুধু সংজ্ঞাগুলো দিয়ে ব্যাখ্যাটা লিখবে। প্রশ্ন এটা। আচ্ছা, এখন আসলে সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ মানে এটার মধ্যে একটা লিমিটেশন আছে, তাই না? তার মানে যে সকল ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো নির্ণয় করা যাবে না, অর্থাৎ তুমি ইচ্ছাগুলি এখান থেকে শুরু করতে পারবে এরকম না, নির্দিষ্ট বিন্দুটাকে পাদবিন্দু ধরতে হবে, সেটাকে আমরা কি বলবো সীমাবদ্ধ ভেক্টর। যেমন ধরো একটা বস্তু আমরা বলি ওজন, ওজন কি একটা বল, পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা ওজন বলি না? ওজনটা ভার কেন্দ্র দিয়ে ক্রিয়া করে, দেখো ভার কেন্দ্র, খেয়াল করো এই কলমটা আমরা যদি এই যে আমাদের হাতের উপরে আমি ধরে রাখবো, জাস্ট এখানে রাখবো, এই যে থাকতেছে, তাহলে এটি তার ভার কেন্দ্র। ওজন কিন্তু এদিক দিয়ে নিচে ক্রিয়া করতেছে, আমি একটু টাচ করে আছি, সে পড়বে না, কিন্তু আমি কলমটাকে একটু এইদিকে টান দিই, এই যে পড়ে যায়, দেখছো? তার মানে কি তার ভার কেন্দ্র মধ্যে দিয়ে ওজনটা কাজ করে। তাহলে এই যে ওজনের যে পাদবিন্দু কোথা থেকে শুরু হয়েছে? ভার কেন্দ্র থেকে, তাহলে ভার কেন্দ্রই হবে তার পাদবিন্দু। ওজনের পাদবিন্দু কোনটা?
ভারকেন্দ্র। আচ্ছা, তাহলে ভারকেন্দ্রকে এটা না ধরে এটাকে ধরতে পারবো যে এই দিক দিয়ে ওজন কাজ করে, তাহলে থাকবে? হবে না। অর্থাৎ আমরা বলছি দেখো, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। বল, ওজন, অবস্থান ভেক্টর, টর্ক। টর্ক আমরা এখনো পড়ি নাই। টর্ক হচ্ছে যা কোনো বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করে, সেটার নাম কি? টর্ক। যেমন তোমরা বলের সংজ্ঞা পড়ছো, যা স্থির বস্তুকে গতিশীল করে সেটা কি? বল। তাহলে আমরা যদি যা স্থির বস্তুকে ঘূর্ণনশীল করবে সেটা কি? টর্ক। আচ্ছা, তাহলে এগুলো কি? এগুলো পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী নির্ণয় করা যাবে না, যে বিন্দু নির্দিষ্ট সেখানেই ধরতে হবে। অর্থাৎ আমরা কিন্তু একটা পড়ছিলাম যে ভেক্টরকে স্থানান্তর করা যায়, এটা কোনো একটা ভিডিওতে ছিল যে ভেক্টরকে কী করা যায়? স্থানান্তর করা যায়, শিফট করা যায়। তাহলে সীমাবদ্ধ ভেক্টরকে শিফট করা যাবে না। কেন যাবে না? শিফট করলে তো তার পাদবিন্দুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো সমান ভেক্টর, তুমি এখান থেকে যদি বলো যে এটা একটা সমান ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর দুইটা কি? সমান। তাহলে এটার পাদবিন্দু এটা পাদবিন্দু কি এক হলো? এক তো হলো না, কিন্তু সমান তো হইতে পারে, কারণ তাদের মান সমান, দিক একই দিকে সমান হবে, কিন্তু দুইটার পাদবিন্দু কিন্তু এক না। তাহলে এটাকে শিফট করে এখানে লেখা যায়। এগুলোকে বলা হয় ফ্রি ভেক্টর, স্বাধীন ভেক্টর। কি লিখছে দেখো? স্বাধীন ভেক্টর। পাদবিন্দু ইচ্ছামতো নির্ণয় করা যাবে, আর এটাকে শিফটও করা যাবে, মানে স্থানান্তর করা যাবে। তাহলে আবার বলি, সীমাবদ্ধ একটা ওজন মানে ভারকেন্দ্র দিয়ে ক্রিয়াশীল হবে। তাহলে ওজনের যদি বলে ওজনের পাদবিন্দু কোনটা, আমরা বলবো ভারকেন্দ্র। একটা বস্তু ভারকেন্দ্র কি চেঞ্জ হবে? মানে এই এখন যেভাবে আছে এটা কি চেঞ্জ হলো? যে এটা তার কি? এটা হলো তার ভারকেন্দ্র। এখন যদি বলো যে এটা ভারকেন্দ্র এখানে, এটা কিন্তু কেউ মানবে না, ঠিক আছে? কাজে ওজনটা দেখাতে গেলে এইখান থেকে তীর চিহ্ন নিচে দেখাতে হবে, এইখানকে তীর চিহ্ন নিচের দিকে দেখাবো। অর্থাৎ সীমাবদ্ধ ভেক্টর কোনগুলিটা মনে রাখবো? তাহলে সীমাবদ্ধ ভেক্টর ছাড়া যা আছে সব কি স্বাধীন ভেক্টর। তা আমরা যা পড়ছি সব আসলে কি স্বাধীন ভেক্টরে পড়ছি এতক্ষণ, হ্যাঁ? তাহলে এইটুকু মনে রাখবে, এই প্রশ্নগুলো পড়বে, কেমন? আমি আর যেটা অবজেক্টিভ দিব তোমরা বাসায় সেগুলো দেখবে। হ্যাঁ, দেখো তোমাদের জন্য 3টা প্রশ্ন, নিজেরা চিন্তা করবে, সলভ করবে। 6i এবং 2j এর মধ্যবর্তী কোণ কত? তোমার অঙ্ক করার দরকার নাই, তুমি চিন্তা করবা 6iটা কোন দিকে। মান বিষয় না, এখানে আমি বলে দিচ্ছি, একটু ক্লু দিচ্ছি, মান কোনো বিষয় না। 6iটা কোন দিকে আর 2jটা কোন দিকে, তাহলে এই দুইটা মাঝখানে কোণ কত হবে বের করতে পারবো। 2k এবং -3j এর মধ্যবর্তী কোণ কত? এই দুইটা। পরেরটা দেখো, 2i এবং -3j দুটি ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। 2i এটা হচ্ছে -3i, i এটাও i, এটাও i, এটা মাইনাস। এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এরা বিপরীত ভেক্টর, এরা বিসদৃশ ভেক্টর। তাহলে এই তিনটার মধ্যে কি তিনটাই ঠিক নাকি কোনটা নিচের কোনটি সঠিক সেটা তুমি দেখাবা। তাহলে এই তিনটা তোমার প্রশ্ন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সঠিক ভেক্টর, এটা পেতে পারো তোমরা। সঠিক ভেক্টর খুবই সহজ একটা সংজ্ঞা। আচ্ছা, যাদের মান শূন্য নয়, আমরা শূন্য ভেক্টর ছাড়া যা পড়ছি সব কি সঠিক ভেক্টর। অর্থাৎ যে সকল ভেক্টরের মান শূন্য নয় তারাই কি সঠিক ভেক্টর। তাহলে এইটুকু বুঝতে পারছো। আরও কিছু সংজ্ঞা আছে, তো সেগুলো আমরা পরে পড়ব। আমরা আগামী দিন ভেক্টরের যোগ, মানে কিভাবে একাধিক ভেক্টর একত্রে যোগ করা যায় সেটা নিয়ে কথা বলবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।